আপনার সব যুক্তি কেন জানি মানে বিএনপির দিকেই যাইতেছে, মানে বিএনপি যেরকম মানে এইটা এই যে মাসকাত ভাই হাসতেছেন, হাইসা জাহিদ ওইটা হাসছে, কিন্তু কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনি ডক্টর জাহিদ রহমান আর জনাব তারেক রহমান হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল যে ডক্টর জাহিদ রহমান যে চাপটা আসলে সরকারের উপরে রাখতেছেন, আমি সক্রেটিসের কথা ধার করে কইতে চাই যে সেই ডাসপোকার মতো, বা সক্রেটিসের কথা বলে অন্য তার ছাত্ররা যে কথা বলছে সেইটা না হইয়া বরং এটা যেন বিএনপিরই একটা বিনির্মাণ করতেছে, এটা আমার মনে হয় এবং অনেকের মনে হয়। অনেকের আরো কি মনে হয় জানেন ডক্টর জাহিদ? অনেকের মনে হয়, আরো মনে হয় হচ্ছে ডক্টর জাহিদ, আপনি যে এখন বিসিএস ভাইবা নিতেছেন, আপনিও কোনো না কোনো ভাবে একটা লোক যথেষ্ট পরিমাণে বিএনপি কিনা, মানে সেটা কিন্তু বিএনপি না, আপনার মনে কিছু আপনার মনে কিছু প্যারামিটার আছে। সেই প্যারামিটারটা হচ্ছে যে আপনি কি যথেষ্ট পরিমাণ ডানপন্থী, আপনি কি মৌলবাদী, আপনি কি যথেষ্ট পরিমাণ বামপন্থী, আপনি কি আওয়ামী লীগের প্রতি সফট, এগুলি বাদ দিয়া এটা ভালো, মানে এটা হিজবুত তাহরির না, হিজবুত তাহরির না, মানে হিলফুল ফজলে চড়া ভালো ছাত্রের একটা বিএনপির খোঁজে আপনি আছেন কিনা ডক্টর জাহিদ? এটা আপনি একটা আমার একটু এক দুই কথা না। হ্যাঁ বলবো নিশ্চয়ই। আমি একদম প্রকাশ্যে একটা কথা বলেছি, এটা নিয়েও প্রচুর ডিবেট হয়েছে। সেটা হচ্ছে, আমি এরকম একটা কথা বলেছিলাম যে এই মুহূর্তে, বাক্যটা আগে বলি, অনেক পত্রিকা এটার ফটো কাট করে ছেড়ে দিয়েছে, আমার বিস্তারিত কথাটা সেখানে ছিল না, অনেকে পড়েননি, যে এই মুহূর্তে বিএনপি ছাড়া আমাদের কোনো গতি নাই। আমি এটা আবারও এখানে বললাম। কেন বললাম? আমরা দল করতে হবে নট নেসেসারিলি, কিন্তু আমাদের প্রত্যেকের পলিটিক্যাল ইডিওলজি আছে। আমি রাজনীতিকে কেমন দেখতে চাই, বাংলাদেশের ভবিষ্যৎ কার হাতে থাকুক আমি চাই, সেটা নিয়ে আমার একটা চিন্তার জায়গা আছে। আমি যদি গ্রসলি এটুকু বলি সহজভাবে বোঝার জন্য, আমি যদি একজন সেন্ট্রিস্ট মানুষ মনে করি, বাংলাদেশে এই মুহূর্তে উল্টো দিকে আরেকটা রাইটিস্ট ফোর্স, আমি একদম এক্সট্রিম রাইটের কথা বলছি না, যে রাইটিস্ট ফোর্স গুলো, এটা নিয়ে আমার ডিবেট আছে, আমি সময় থাকলে বলবো, এটা নিয়ে আলাপটা করছি, যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করে, ধরুন আমি নাম বলছি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করে বলে দাবি করে বলছি, আমি পরে সুযোগ এটা নিয়ে কথা বলবো, যে তারা আবার শরিয়ার কথাও বলে কায়েম করবেন, কোনো মানব রচিত আইন থাকবে না বলছেন, সেটা আবার কিভাবে ফিট ইন করে, যে ডিফারেন্ট ডিবেট। কিন্তু এই আইডেন্টিটি পলিটিক্স এর বিরুদ্ধে আমার খুব স্পষ্ট অবস্থান আছে। আমি ভারতের বিজেপির বিরুদ্ধে এত কথা বলেছি, আমার ইউটিউব চ্যানেল কিন্তু ভারতে অফিসিয়ালি বন্ধ করা হয়েছে, অফিসিয়ালি আই গট আ মেইল। সো আমার একটা নীতিগত অবস্থানের জায়গা আছে। এমনকি আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ, আমি প্রথম আলোতে কলাম লিখেছি যে আমরা বলছি যে বাঙালি জাতীয়তাবাদ দিয়ে আমরা আমাদের বিভেদ ছড়াতে পারবো, আমি বলছি স্টিল এটা একটা আইডেন্টিটি এবং এটা অন্যকে এক্সক্লুড করে। সেই কারণে আমি মনে করছি শর্ট টার্মে আমরা যারা মধ্যপন্থী মানসিকতার মানুষ, সেই কারণে আমার মনে হয় এই বিএনপি ছাড়া শর্ট টার্মে একটা অল্টারনেটিভ আমি যেরকম চাই তৈরি হওয়ার আগ পর্যন্ত দিস ইজ দ্য অনলি অপশন আমার মনে হয়। আপনার মধ্যপন্থা এবং বিএনপি নিয়ে মানে এটা হয় কি, মানে ঠিক টেলিভিশন লাইভ আলোচনার বাদে আমরা যদি দর্শকদের উপস্থিতিতে এটা নিয়ে আমার আপনার স্পেসিফিক কিছু কথা বলার আছে, আপনারই শুধু না, মানে বিএনপি মধ্যপন্থা দল কিনা, বিএনপি আসলে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে, একটা মধ্যপন্থার দলের বাংলাদেশের প্রয়োজনীয়তা এবং এটা নেতৃত্ব আসলে বিএনপি দিতেছে কিনা, কেন এনসিপি থেকে দূরে সরতেছে, আমাদের কখনো সুযোগ হলে আমরা একটা দর্শকদের মানে একটা থিয়েটার, এটা নিয়ে আমার আমি একটু মাস্টারের কাছে যেতে চাই। এই দেশ সম্পর্কে ডক্টর ইউনূসের আসলে খুব ধারণা নেই, আই এম সরি এভাবে বলার জন্য। শেষ মুহূর্তে ওনাকে যদি শেখ হাসিনা খুবই হয়রানি না করতেন, উনি গ্লোবাল পার্সোনালিটি, উনি সারা দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গেছেন, কিন্তু ওনার উচিত ছিল এই খবরগুলো নেওয়া। ওনাকে কেউ ফিড করেছে, ফর গডস সেক, এবং কে ফিড করেছে সেটাও বলতে পারি, ইটস এ পাবলিক ডকুমেন্ট। প্রেস সেক্রেটারি উনি 8 অগস্ট মাহফুজ আলমের সাথে একটা ছবি দিয়ে ক্লিয়ারলি ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট কথাটা লিখেছেন, এবং কিভাবে মাহফুজ আলম একা এই জিনিসটা অর্গানাইজ করেছে, ওই স্ট্যাটাসটা এখনো আসছে, আশা করি যে কেউ দেখতে পারেন। সো এই ঘটনাগুলো ঘটেছে, এবং এই ঘটনাগুলো ঘটাটা আসলে প্রবলেম তৈরি করেছে, এবং উনি নিশ্চিতভাবেই একজন কিভাবে কৃতিত্ব দিলেন, এই মুভমেন্টে কিভাবে হলো, কিভাবে একটা চাকরির জন্য মুভমেন্ট এই জায়গায় এসে ঠেকলো, ওনার এগুলো জেনে শুনে সবকিছু তথ্য নিয়ে আসলে বলা উচিত ছিল, এবং উনি যখন ওই জায়গায় দাঁড়িয়ে কথাটা বলেন, এটা সংকট তৈরি করে। নাম্বার 2 হচ্ছে তাদের উপরে যে এক্সপেকটেশনের কথা খালেদ ভাই প্রশ্ন করেছিলাম, ওদের সোনালী সময়টা কাকে দিল। আচ্ছা, আমি ওই বিসিএস পরীক্ষা প্রসঙ্গে বলি, এটা নিয়েও প্রচুর শোরগোল হচ্ছে, আমি কেন ওখানে গেছি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমার এক্সপেরিয়েন্সের কথা যদি বলি, এটা যে কেউ জানেন, আমি এই এক্সপেরিয়েন্সের কথা বলার সূত্রেই ওই তথ্যটা দিয়েছিলাম। সবার চয়েস একদম ইনভেরিয়েবলি, 1 হচ্ছে প্রশাসন, 2 হচ্ছে পুলিশ, আর 5% হবে না, 1-2% হবে ফরেন ক্যাডার ফার্স্ট। আচ্ছা, আমরা খেয়াল করি, আমি এই দুটো ক্যাডারকে আবার বিসিএস এর সব চাকরি থেকে আলাদা করতে চাই, কারণ এই দুটো ক্যাডারই শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছিল। খেয়াল করুন, প্রশাসন, আমি তার মানে তারা এমন একটা চাকরির পার্ট হতে চেয়েছে যে রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসাবে রাতের ভোট করেছিল শেখ হাসিনার জন্য, যে শেখ হাসিনার হয়ে পিটিয়ে গুম করে খুন করে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে পুলিশ ক্যাডারে। আমি একদিন একটা টিভি টক শোতে, আমার সাথে এবি পার্টির ফুয়াদ ভাই ছিলেন, সাথে হান্নান ছিলেন, তো আমি হান্নানকে এভাবে বলছিলাম ওই শোতেই অন রেকর্ড,
যে হান্নান যদি বিসিএস এর পুলিশ হতো, যদি চাকরি হয়ে পল্টনের ওই থানায় যদি তার পোস্টিং থাকতো, হান্নান যদি রাস্তায় থাকতো, সেদিন ফুয়াদ ভাই যদি ওখানে একটা রাজনৈতিক কর্মসূচি আসতো এবং নির্দেশ থাকতো যে এই মিছিল এই সমাবেশ ছত্রভঙ্গ করো, হান্নান ফুয়াদ ভাইকে পেটাতেন রাস্তায়। ইজন্ট ইট? এটাই তোর চাকরি। তার মানে আমাদের তরুণরা শেখ হাসিনাকে সার্ভ করার চাকরি, এবং যে দুটো চাকরি, অন্য ক্যাডার গুলো ঠিক অতটা সরাসরি সরকারকে ক্ষমতায় রাখার সাথে জড়িত না, যে দুটো ক্যাডার তার সরাসরি ক্ষমতায় রাখার সাথে জড়িত, তারা ও দুটোতে যেতে। কিন্তু ডক্টর রহমান, আমি মানে আলোচনাটার ইয়ার জন্য, আপনার মনে হয় না যে ওরা বিএনপি মডেলটা নিছে? 2018 সালের যে ইলেকশনের মধ্যে যে ইলেকশনটা খারাপ হয়েছে, এই খারাপ কথাটা আমরা বিএনপি নিতে কোয়াইতে আমার মনে আছে যে আমার জীবন বাইরে গেছে। তারা 36 ঘন্টা পরে না কতদিন পরে গিয়া তারা প্রেস কনফারেন্স করছে, তারপরে নিজেরা গিয়ে জয়েন করছে, টু মাই আটার সারপ্রাইজ। আমি যখন তাদের জানতে চেয়েছি যে তারা আপনারা গিয়ে জয়েন করলেন কেন, আমরা ভিতরে গিয়েও শেখ হাসিনার বদনাম করতে চাই, সেই জন্য আমরা এটা করছি। তো হান্নান মাসুদরাও তো ভিতরে গিয়া না পিটায়, আপনি কেমনে জানেন? ওর তো বিএনপি মডেলও নিতে পারে, না পিটায় শেখ হাসিনারে ভয় দেখাতে পারতো যে আমরা এসেছি, এখন তোমাদের এখন সাবধান হতে হবে। আপনার প্রথম যে বিএনপির কথা বললেন, আমি নিজেও খুব অবাক হয়েছি। বিএনপি তার ইতিহাসে যতগুলো ডিজাস্টারাস ডিসিশন নিয়েছে তার মধ্যে এটা অবশ্যই একটা। কিন্তু যেটা হয়, একটা এমপি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, একটা সরকারি চাকরি যখন কেউ করতে যায় তাকে আসলে ওই অর্ডার গুলো পালন করতে হয়। ধরে নিলাম চাকরি করতে করতে কোনো এক সময় তারা ইউএনও হলেন, আফটার সাম ইয়ার্স তারা মানে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হবেন, শেখ হাসিনা আবারও চুরি করবেন, তার পক্ষে তো সম্ভব ছিল। ডক্টর রহমান, তাহলে আপনি আমার এতজন বন্ধুরে চাকরির থেকে বাদ দিলেন কেন? এতজন বন্ধুর বিরুদ্ধে মামলা দিলেন কেন? এতজন বন্ধুরে কেন আপনি বাইক করলেন যে এরা ডিসি থাকা অবস্থায় এই বদমাইশিগুলি করছেন? শেখ হাসিনা কইলে কোন ডিসির কোন মাথা যে সে কিছু একটা আমি 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 বের করলাম, কারণ হচ্ছে এটা আপনি আমার থেকে অনেক ভালো জানেন, সেটা হচ্ছে ওনারা প্রজাতন্ত্রের কর্মচারী, ওনারা শেখ হাসিনার ক্যাডার না, এবং বেআইনি কোনো কিছু করার জন্য তার রেসপন্সিবিলিটি শুধুমাত্র তার। আমি একটা জিনিস কোট করি, যেমন ধরুন এক্সট্রাজুডিশিয়াল কিলিং হচ্ছে, কোনোদিন কোন যিনি হাতে এক্সিকিউট করেছেন কোনোদিন তিনি বলতে পারেন না যে প্রধানমন্ত্রী আমাকে বলেছে বলে এই গুলিটা আমি করেছি। বা কাস্টোডিয়াল টর্চার, এটাও বেআইনি ব্যাপার, এটার দায় তাকে এককভাবে নিতে হবে, আমরা তাকে এই কারণেই শাস্তিগুলো দিচ্ছি। তো আমি যে কথাটা বলছিলাম ফারেদ ভাই, আপনি যে আশাহত যতটা হয়েছেন, আমি আসলে এতটা আশাহত হই নাই। আমার ইমান আসলে আগেই ছিল। আপনি ইমান রাখছিলেন, মাসকাত ইমান ধরে রাখছেন, আমার ইমান আগেই ছিল না। আমি যে তরুণরা এই রকম জায়গা থেকে উঠে এসছে, এবং আমি একমত মাসকাত ভাইয়ের সাথে একেবারেই, এই রকম পচে যাওয়া একটা সোসাইটি যেটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স আছে, আমি কথাটা ইদানিং রিপিটেডলি বলছি, এখন এই করাপশন, এই রকম দুর্বৃত্তায়ন আমাদের কালচারের পার্ট হয়ে গেছে। খেয়াল করুন, আমরা কি এই প্রশ্ন এই দেশে করি? আপনি অনেকদিন দেশে আসেন না, মাসকাত ভাই আসেন না, কিন্তু আপনি নিশ্চয়ই খবর রাখেন, আমাদের সমাজে কি কোনোদিন আমরা এই প্রশ্ন করি, একটা ছেলে বিসিএস চাকরি পেলো বা সরকারি 3rd 4th ক্লাস গ্রেডের চাকরিও যখন পায়, রাতারাতি তার একটা গাড়ি হয়ে যায়, রাতারাতি তার একটা ফ্ল্যাট হয়ে যায়? আমি ন্যূনতম কোনো প্রশ্ন দেখি না, বরং আমরা প্রত্যেকে চাই আমার সন্তানটা গিয়ে ওখানে হাজির হোক। সো এই যখন অবস্থা, সেই তরুণদের সামনে যখন, আমি আবারও বলছি, সব তরুণ করাপ্ট হবে না আমি তাই মনে করি না, কিন্তু একটা উল্লেখযোগ্য অংশ হবেই। স্ট্যাটিস্টিক্যাল যে প্রবাবিলিটি আছে সেটা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য, কোনো সন্দেহ নাই। সো সেই তরুণের সামনে যখন এরকম অবারিত সুযোগ আসে, ইটস দ্য সেম থিং। বিসিএস চাকরি হয়ে আপনি ঘুষ খান আর চাঁদাবাজি করেন, এর মধ্যে আলাদা কিছু নাই, বরং কম বয়সে তারা অনেক, মানে 1-2 কোটি খাওয়ার জন্য তো বিসিএস এর যে জায়গায় যেতে হতো, কম বয়সে তারা সেটা দেখে ফেলছে। তো এটা করবেন তো? ডক্টর রহমান, আমি শুধু বোঝার জন্য, যেহেতু আপনি এগুলি কাছে থেকে বিশ্লেষণ করেন, আমি